প্রিয় ছাত্রছাত্রী, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব টিচিং স্কিল, শ্রবণ নিয়ে। টিচিং স্কিলের নানান ধরনের বিষয়গুলো আমরা গভীরতরভাবে আলোচনা করব। শ্রবণ নিয়ে আলোচনা করেছি। শ্রবণের পর আজকে আলোচনার বিষয় হচ্ছে কথন, তারপর থাকছে পঠন এবং শেষ এপিসোডে থাকবে লিখন। এই স্তরগুলো যদি একটা ছাত্র ছাত্রী উন্নত করতে পারে, তার টিচিং স্কিলের জায়গাটা আরও উন্নত হয়ে ওঠে। তো আজকে আমরা এই কথন নিয়ে আলোচনা করতে গিয়ে একটা কথা অবশ্যই আপনাদের জানাবো। একটা স্বাভাবিক পরিবেশে একটা শিশু 6 মাস বয়সের পর থেকেই কিন্তু ধীরে ধীরে কথোপকথনে অভ্যস্ত হতে শুরু করে এবং স্বাভাবিকভাবে শিশু তার ক্রমশ কথা বলার বিকাশ ঘটাতে থাকে। ক্রমে ক্রমে ভাষা ব্যবহার, নিয়মিত চর্চার মাধ্যমে ভাব বিনিময় এবং জীবনে সর্বস্তরে ভাষা প্রয়োগের দ্বারা শিশু ভাষা ব্যবহারে ধীরে 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 সাবলীল হয়ে ওঠে। কিন্তু শিশু যে ভাষায় কথা বলে, সে তার যে পারিপার্শ্বিক পরিবেশ, তার আঞ্চলিক পরিবেশের ভাষায় সে দক্ষ হয়ে ওঠে। এবং শুধু তাই নয়, তার যে পাশাপাশি তার পিতা মাতা, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মধ্যে সে কথা বলতে শেখে। একটা শিশু যখন বৃহত্তর সমাজে আসে, স্বাভাবিকভাবে তার কথা বলার ধরন এবং তাদের মনন চিন্তন কীভাবে তার কথার মধ্যে বিকশিত হবে। এবং শুধু তাই নয়, একটা আঞ্চলিক ক্ষেত্র থেকে অনেক বৃহৎ ক্ষেত্রে আসার সময় একটা শিশুকে যেভাবে ভাষা পরিবর্তন করতে হয় এবং কথনের পরিবর্তন করতে হয়, সেটি কিন্তু একটি গভীরতর শিখনের বিষয়। কেননা আমাদের যে আঞ্চলিক ভাষা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ। সমাজের মূল স্রোতের ভাষা তাকে কিন্তু দক্ষতা অর্জন করতে হয়। অর্থাৎ সমাজের মূল স্তরের ভাষা শিখতে গেলে তাকে যে দক্ষতা অর্জন করতে হয়, সেই দক্ষতা অর্জন করতে গিয়ে তার প্রথম স্তর হচ্ছে কিন্তু কানে ভালো করে শুনতে হবে। শুধুমাত্র ভালো শোনার অভ্যাস করলেই হয় না, তাকে বলার দক্ষতা কিন্তু বিকশিত করতে হয়। কারণ কথা বলার জন্য বাকযন্ত্রের প্রয়োজন হয়। বাকযন্ত্র বলতে আমাদের যে ঠোঁট, জিহ্বা, দন্ত, তালু, কণ্ঠনালী, এই সমস্ত যে বিষয়গুলো নিয়ে, নাসিকা ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু আমাদের বাকযন্ত্রগুলো তৈরি হয়। এই বাকযন্ত্রের যদি কোনো সমস্যা থাকে কিংবা শ্রবণে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে কিন্তু কথা বলার ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা যেতে পারে। তবু সকল প্রকার শিশুর শিক্ষাদান জন্যই মানব সমাজে কথন দক্ষতা অর্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়। অর্থাৎ তাকে কিভাবে শিক্ষা দান করতে হবে এবং বৃহত্তর সমাজে একটা শিশু কিভাবে নিজেকে বিকশিত করবে, তার জন্য কিন্তু কথনের শিক্ষাদান করা দরকার। সুন্দরভাবে সে কীভাবে বলতে পারে, অর্থাৎ সুন্দর কথনের বৈশিষ্ট্য তাকে উপলব্ধি করাতে হবে এবং প্রয়োজনে সেই সুন্দরভাবে কথা কিভাবে সে বলতে পারে, তার জন্য কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ওয়াকিবহাল থাকতে হবে। এই কথনের প্রক্রিয়াটিকে বিশ্লেষণ করতে পারা এবং সর্বোপরি কথন দক্ষতা বিকাশের উপায়গুলি কিন্তু জানা প্রয়োজন। কথা বলাটা কিন্তু একটা শিশুর একটা স্বাভাবিক প্রক্রিয়া। যে সমস্ত শিশুরা বোবা বা মূক, তারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কথা বলতে পারে না ঠিকই, কিন্তু স্বাভাবিক শিশুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কথা বলার জন্য সে আগ্রহী হয়ে ওঠে এবং তার কৌতূহল নিরসনের জন্য সে বারবার কিন্তু তার পাশাপাশি মানুষদেরকে নানান প্রশ্ন জালে বিব্রত করতে পারে। সামাজিক মেলামেশা যতই বাড়ে, ততই কিন্তু কথার যে ব্যবহারের দিকটা কিন্তু আরও বাড়ে। এবং যখন সে গণমাধ্যম শোনে,
বিদ্যালয়ে যায়, স্বাভাবিকভাবে কথন দক্ষতা বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তখন থেকে পাওয়া যায়। অর্থাৎ বিদ্যালয়ে যাওয়া কিনা গণমাধ্যমের সঙ্গে যুক্ত হওয়া, শোনা ইত্যাদি প্রসঙ্গ কিন্তু আস্তে আস্তে তার কথন দক্ষতাকে বিকশিত করে। স্থানকাল পাত্র, স্থান কাল এবং পাত্র এই যে বিষয়গুলো যখন আলাদা হয়, স্বাভাবিকভাবে কথা বলার ধরনও পরিবর্তিত হয় এবং পরিবর্তিত করতে হয়। এই যে কথা বলার পরিবর্তন, কোন স্থানে কোন সময়ে কার সঙ্গে আমরা কথা বলছি, কিভাবে আমরা কথা বলবো, সেই পার্থক্যটুকু কিন্তু তাকে অনুধাবন করতে হবে। যথাযথ কথনের পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান কিন্তু আমাদের করতে হবে। সেটা কিন্তু ভালো কথনের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই কারণে বিদ্যালয়ে কথন দক্ষতার অভ্যাসের প্রয়োজন হয়। বাড়িতে এসে শুধুমাত্র তার নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলে, কিন্তু তার বাইরের জীবনে অনেকের সঙ্গে কথা বলার দরকার হয়। তাদের সঙ্গে বাচিক ভাবনাটাকে আরও উন্নত করতে হয়। সেই কারণে কিন্তু একান্তভাবে আমাদের এই বাচন শিখনটা কিন্তু দরকার, অর্থাৎ কথনের জায়গাগুলো দরকার। সুন্দর কথার সুন্দর কথন তার বৈশিষ্ট্য কি হতে পারে? প্রথম হচ্ছে শ্রবণযোগ্যতা। এই বিষয়টা কি একটা উৎস থাকে, অর্থাৎ বক্তা সেই কথার উৎস, যে গ্রহণ করবে গ্রাহক অর্থাৎ শ্রোতা, বক্তা থেকে শ্রোতা পর্যন্ত যদি এই কথাটা না পৌঁছায়, অর্থাৎ উৎস থেকে গ্রাহক পর্যন্ত কথনটা কিন্তু ঠিকমতো শোনা যাবে। অর্থাৎ ভালো কথা, সুন্দর কথা শোনার প্রথম পয়েন্টটা হলো শ্রবণযোগ্যতা। যদি কথার মধ্যে শ্রবণযোগ্যতা না থাকে, স্বাভাবিকভাবে কথা শোনা যাবে না। কথা তো বোঝার পরবর্তী প্রক্রিয়াগুলো অনেক দূরে থাকে। অর্থাৎ সুন্দর কথার বৈশিষ্ট্যের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু শ্রবণযোগ্যতা। এরপরে যদি আছে স্পষ্টতা, অর্থাৎ কথা হবে অত্যন্ত স্পষ্ট। সেই স্পষ্ট কথা যেন আমাদের বুঝতে সুবিধা হয়। কথা যদি জড়িয়ে যায়, স্পষ্টতা যদি না থাকে, একটা বক্তা কি কথা বলছে শ্রোতা সেটা ঠিকমতো বুঝতে পারে না। 3, কার্যকারিতা, এফেক্টিভনেস, অর্থাৎ আমি যে কথাটা বলছি সেই কথাটার ফলটা কতটা, অর্থাৎ আমি কিভাবে কথাটা উপস্থাপিত করছি, কার কাছে কথাটা উপস্থাপিত করছি, কেমনভাবে উপস্থাপিত করছি, এই সমস্ত বিষয়টা কথনের উপর এমন এফেক্টিভ হয় যে তার ফল লাভ করতে পারা যায়। অর্থাৎ আমি একটা কথা বলে আমার যে চাহিদা, আমার যে ইচ্ছা, আমার যে অনুভূতি, আমার মনের ভাব সেটাকে প্রকাশ করতে পারছি কিনা, সেই কার্যকারিতা কতখানি, তার উপরে একটা সুন্দর কথার বৈশিষ্ট্য নির্ভর করে। 4, অনায়াস ভঙ্গি, অর্থাৎ আমরা যখন কথা বলবো সেটাকে অত্যন্ত স্বাভাবিক সাবলীলভাবে বলবো, অনায়াসে বলবো। অর্থাৎ সেখানে কোথাও যেন না জড়িয়ে যায়, কোথাও যেন না আটকে যায়। সহজ সরল স্বাভাবিকভাবে কথাটা মূর্ত হবে, স্ফূর্ত হয়ে শ্রোতার কানে পর্যন্ত পৌঁছাবে। পরের পয়েন্টে আমরা আসবো বাকপটুত্ব, অর্থাৎ কথা বলার সবাই কিন্তু সমানভাবে কথা বলতে পারে না। এই কথার দ্বারাই কিন্তু বিশ্ব চলে। এই কথার মাধ্যমেই কিন্তু পৃথিবীর সমস্ত বিষয়ের গভীরতা, ভাবনার গভীরতা, দর্শনের গভীরতা ইত্যাদি সব কিছু প্রকাশ পায়। রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি সব কিছু। কার বাকপটুত্ব কেমন, সেই কিন্তু সমাজে সেই রকমভাবে স্থান পায়। অর্থাৎ বাকপটুত্ব কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বাকপটুত্ব বিকাশটা কিন্তু আমাদের কথনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যার বাকপটুত্ব বেশি, তার কথার গুরুত্ব বা কথার দর্শন অন্যদেরকে সেইভাবেই কিন্তু বোঝাতে সে সক্ষম হয়। অর্থাৎ কথনের একটা সুন্দর বৈশিষ্ট্য হলো তার বাকপটুত্ব। 6, অনর্গলভাবে কথা বলা, অর্থাৎ কোথাও যেন না কথাটা আটকে যায়, একবারে সাবলীলভাবে স্ফূর্তভাবে কথাটা বেরোবে, কোনো তোতলামি বা আটকে যাওয়ার বিষয়টা যেন না থাকে। 7, সৌন্দর্য বিধান, কথার সৌন্দর্য, এটা কিন্তু দারুণ একটি বিষয়। সবাই কথার মধ্যে সৌন্দর্য প্রকাশ করতে পারে না, কিন্তু কারো কথা শুনতে আমাদের খুব ভালো লাগে, মিষ্টি লাগে, খুব শুনতে ইচ্ছা করে। আবার কারোর কথাটা আমাদের কাছে কর্কশ লাগে, বিরক্ত লাগে। আমরা দেখব যার কথার মধ্যে একটা সৌন্দর্যময়তা আছে, সেই কথাটা কিন্তু আমাদেরকে অনেক
করে টানে, আমাদের অনেক প্রাণে সেই কথাটা একেবারে আত্মীভূত হতে পারে। ফলে সৌন্দর্য বিধান কিন্তু সুন্দর কথা বলার একটা অন্যতম বৈশিষ্ট্য। স্বতঃস্ফূর্ততা, আমি এই জায়গাটায় বলবো যে একটা মানুষের যদি বিষয়ের জ্ঞান থাকে বা তার যে ভাবনা থাকে সেটাকে যদি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারে, তাহলে কিন্তু সেই কথনটা সুন্দর হয়। অর্থাৎ স্বতঃস্ফূর্ততা তখনই আসে যখন সেই বিষয়ের বা ভাবনার মধ্যে তার গভীরতা থাকে, তখনই স্বতঃস্ফূর্ত কথন হয়। যথাযথ শব্দ নির্বাচন, আমি যে কথাটা বলতে চাইছি বা বোঝাতে চাইছি, সেই কথাটা বোঝাতে গিয়ে ঠিক কি কি শব্দ ব্যবহার করলে বাক্যের মধ্যে শ্রোতা আরও ভালো করে সেই বিষয়টাকে উপলব্ধি করতে পারবে, সেই জায়গায় সেই শব্দ ব্যবহার করা কিন্তু অন্যতম কথনের কৃতিত্ব। নেক্সট যদি পয়েন্টে আসি আমরা, 10 যথাযথ বাক্য গঠন। বাক্য গঠন কিন্তু একটি ভাবনাকে প্রকাশ করে, একটি অর্থকে প্রকাশ করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাক্য গঠনটা কিন্তু ঠিক মতো করতে পারে না। কোথায় কিভাবে শব্দ বা পদ বসালে ঠিক সঠিক বাক্য হবে এবং সেই বাক্যটা শ্রোতার কাছে গ্রহণযোগ্য হবে, অর্থবহ হবে এবং বুঝতে সাহায্য করবে, সেই ধরনের সুন্দর বাক্য কিন্তু তৈরি করতে হবে। 11 ভালো কথনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো প্রয়োজনীয় যুক্তি। অর্থাৎ আমার কথার মধ্যে সারবত্তা যদি না থাকে, আমার কথার মধ্যে যদি সেইভাবে যুক্তিবোধ না থাকে, ফলে সেই কথাটা কিন্তু শ্রোতার কাছে তেমন একটা গ্রহণীয় হবে না, সেই কথাটাকে ফেলে দেবে, অর্থাৎ তার কাছে এই কথার কোনো গুরুত্ব থাকে না। 12 তর্ক এবং দৃষ্টান্ত। ভালো কথা বলার ক্ষেত্রে যেমন সে তার্কিক হবে, অর্থাৎ যুক্তিবোধ থাকবে, সে ঠিক সেই রকম উদাহরণ দেবে, দৃষ্টান্ত সহকারে তার কথাটাকে সে প্রতিস্থাপিত করবে। 13 প্রাসঙ্গিকতা এবং উপযোগিতা, এটা গুরুত্বপূর্ণ দিক। প্রসঙ্গ, আমরা কোন প্রসঙ্গে কথা বলছি, সেই প্রসঙ্গ অনুযায়ী যদি কথাটা না হয়, যদি অপ্রাসঙ্গিক কথাবার্তা হয়, স্বাভাবিকভাবে শ্রোতার সেই কথাগুলোকে গ্রহণ করতে ইচ্ছে হবে না। অর্থাৎ একটা ভালো বক্তা কিন্তু প্রাসঙ্গিকতা এবং সেই যে বিষয়টাকে কেন্দ্র করে কথা বলবে, এবং কথার যদি উপযোগিতা না থাকে, যদি অন্য ধরনের কথাবার্তা হয়, প্রসঙ্গান্তরের কথাবার্তা হয়, স্বাভাবিকভাবে তার কথা যতই মিষ্টি হোক, যতই মধুর হোক, যাই হোক না কেন, সেই কথা শ্রোতার কাছে গ্রহণীয় হবে না। 14 সাজিয়ে কথা বলা, সুন্দর করে ধরে ধরে সাজিয়ে সাজিয়ে তার সুন্দর পরিবেশনা করা কথা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 15 যথাযথ স্বরক্ষেপণ। স্বরক্ষেপণ বলতে আমরা মডিউলেশনের কথা বলছি। আমরা যখন গান করি তখন দেখি গানের কখনো চড়া, কখনো খাদ, অর্থাৎ গানের যে সুরের যে হেরফের থাকে, অর্থাৎ কখনো চড়া সুরে কখনো খাদ সুরে যে গাওয়া হচ্ছে, এই যে গলার মডিউলেশন, এই গলার মডিউলেশন কিন্তু ছাত্রছাত্রীদের কাছে শুধু নয়, সমাজের প্রত্যেকের কাছে কথা বলার যে আকর্ষণীয়তাকে উদ্রেক করে। অর্থাৎ আমার কথাটাকে আমি কিভাবে আকর্ষণীয় করব, সেখানে কিন্তু একজন বক্তার এই মডিউলেশন অর্থাৎ স্বরক্ষেপণের একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে একটা সুন্দর কথা হয়ে ওঠে। মন এবং কথন এর মধ্যে কিন্তু একটি গভীরতর যোগাযোগ আছে। একজন ভালো শ্রোতা একজন কিন্তু ভালো বক্তা হতে পারে, অর্থাৎ ভালো কথা বলতে পারে। তাহলে শ্রবণ এবং কথনের মধ্যে যে গভীরতর সম্পর্ক, সেটা আপনাদের সামনে একটু আমি জানিয়ে দেব। প্রথমত, ধ্বনিরূপ শনাক্ত করে কে? শ্রবণ। আমরা যখন শুনি, আমরা সেই ধ্বনিরূপকে আগে বোঝার চেষ্টা করি, আর অর্থসহ ধ্বনিরূপ উৎপন্ন করবে কখন? কথা বলার সময়। বার্তা বা তথ্য শনাক্ত করে আমরা শোনার সময়, সেই বার্তা বা তথ্যকে প্রদান করে বলার সময়। ভাষার অন্বয়গত কাঠামো বুঝতে সাহায্য করে। যখন শুনি আমরা, তখন ভালো করে দেখার চেষ্টা করি ভাষার অন্বয়গত কাঠামো কীরকম। ঠিক আমরা যখন প্রকাশ করি, অর্থাৎ কথার মাধ্যমে প্রকাশ করি, তখন বক্তব্যকে ভাষার অর্থপূর্ণ কাঠামোতে আমরা প্রকাশ করার চেষ্টা করি। পরের পয়েন্টে যদি যাই আমরা, তখন বলবো যথাযথ মনোভঙ্গিকে শনাক্ত করা। তার মনোভঙ্গিটা কি? ঠিক ঠিক সেই মনোভঙ্গিকে আমরা শনাক্ত করছি শোনার সময়, আর বলার সময় আমার কি মনোভঙ্গি আছে, আমি যদি বক্তা হই আমার কি মনোভঙ্গি, তার প্রকাশ কিন্তু আমরা কথনের মধ্যে বলার চেষ্টা করি।
যদি আমরা আসি, আগত বার্তাটি বক্তব্যের ঝোঁক, ছন্দ এবং মেজাজটাকে ধরার চেষ্টা করি। অর্থাৎ বক্তার কাছ থেকে আমরা যেটা শুনছি, আমরা শ্রোতা হিসাবে যেটা শুনছি, সেখানে বক্তা কি বলতে চাইছে, তার ঝোঁকটা কি, তার ছন্দটা কি এবং মেজাজটা কি, সেটা বোঝার চেষ্টা করি। আর ঠিক একইভাবে কথা বলার সময় আমাদের বক্তব্যের ঝোঁক, মেজাজ, ছন্দকে যথোপযুক্তভাবে ভাষায় ব্যবহার করে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের জানতে হবে, কেননা কথন এবং শ্রবণ এটা কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ যে আমরা গ্রহণ করি শ্রবণের সময়, সেটাকে সুন্দরভাবে ব্যক্ত করি আমরা কথনের সময়। কথন দক্ষতার ক্ষেত্রটা কি? কথনে কোন কোন দক্ষতার ক্ষেত্র আমাদের প্রয়োজন? এখানে 3টি দক্ষতার ক্ষেত্র প্রয়োজন। প্রথম কথা যদি আমরা বলি যান্ত্রিকতার দিক, সেখানে আমরা উচ্চারণ, ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডার সম্পর্কিত ধারণাটা করি। অর্থাৎ ঠিক শব্দকে ঠিক ঠিক জায়গায় নির্ভুলভাবে আমরা প্রকাশ করব। দ্বিতীয় ভাবনায় যে কার্যাবলী, ফাংশনকে তথ্য বা বার্তা আদান প্রদান করা। কোনো কথাটি, তথ্য বা বার্তা কীভাবে আদান প্রদান করব, কোন কথাটি বলতে হবে এবং কোন কথাটি না বললেও আমরা সেটাকে প্রকাশ করতে পারবো, বোঝাতে পারবো, এই জায়গাটা কিন্তু আমাদের ধরতে হবে। তৃতীয় যে কথন দক্ষতার ক্ষেত্র, সেটা হলো সামাজিক এবং সাংস্কৃতিক নিয়ম রীতি। সেখানে কথন রীতি, জ্যোতি, ভাষা ব্যবহারকারীদের পারস্পরিক সম্পর্ক, এটা কিন্তু জোর দিতে হয়। কে বলছে, কাকে বলছে, কোন পরিস্থিতিতে বলা হচ্ছে, কেন বলছি, এই জায়গাগুলো কিন্তু সেখানে আমরা দেখার চেষ্টা করি। এই গেল কথন দক্ষতার ক্ষেত্র। কথন দক্ষতার প্রয়োজনীয়তা আমরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যোগাযোগের মাধ্যম হিসাবে একটা বক্তা এবং শ্রোতা, তার যোগাযোগের মাধ্যম হচ্ছে কথন। 2, মনের ভাবকে সুবিন্যস্তভাবে প্রকাশ করে আমার মনে কি আছে, আমি কি চাইছি, আমার ইচ্ছা অনিচ্ছার জায়গাটাকে কথনের মাধ্যমে প্রকাশ করে। 3, পরিমার্জন এবং রুচিশীল ভাষা। অর্থাৎ ভালো কথন দক্ষতা যদি করতে চাই, আমাদের যে রুচিশীল ভাবনা, সেটাকে প্রকাশ করব। কথা তো সবাই বলে, তাহলে দক্ষতাটার কি প্রয়োজন? আমাদের মধ্যে রুচিশীল ভাষা, শব্দ এবং রুচিশীলতার সঙ্গে তাকে ব্যক্ত করা, সেই জায়গাটাকে কিন্তু তৈরি করা। নেক্সট আসবো আমরা রসাত্মক বাক্য, অর্থাৎ সুন্দর করে বাক্য, সেই বাক্যের মধ্যে রস জাগ্রত হবে। রস আমরা জানি যে আমাদের অলংকারিক শাস্ত্রে যেমন আছে রৌদ্র রস, করুণ রস, বীর রস, সিংহার রস ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো আছে আমাদের কথা বলার মধ্যে। সেই ভাবনা, সেই জায়গাগুলোকে কিন্তু তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের অনুভূতিগুলো আমাদের কথার মধ্য দিয়ে প্রকাশ পাবে। এবং নিজস্ব কথন বা স্টাইল, প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব কথন বা স্টাইল আছে। সেই স্টাইল, কথন রীতিকে আমরা কতটা উন্নত করব, সেটা কিন্তু আমাদের কথন দক্ষতার উপর নির্ভর। প্রয়োগের স্পষ্টতা, অর্থাৎ আমরা আমাদের সুন্দর করে ভাষা বলার ক্ষেত্রে যদি কোনো জড়তা থাকে, অস্পষ্টতা থাকে, তাহলে আমাদের সেই ভাষা প্রয়োগের অস্পষ্টতাকে দূর করতে হবে। সেই দূর করতে গেলে কথন দক্ষতা বিকাশ করতে হবে। কথন বিকাশের ফলে আমরা ভাষা প্রয়োগের স্পষ্টতা পাব এবং নির্ভুল উচ্চারণ। অর্থাৎ আমাদের যে উচ্চারণ, সেই কথাবার্তার মধ্যে যেন উচ্চারণ ত্রুটি না থাকে। যদি উচ্চারণ ত্রুটি থাকে তাহলে কিন্তু খুব সমস্যা হয়। সাধারণত আমরা যে অঞ্চল থেকে উঠে আসি, সেই অঞ্চলে আঞ্চলিক যে টান, আঞ্চলিক ভাষা বলার যে পদ্ধতি, সেটা কিন্তু আমাদের মধ্যে খুবই ক্রিয়া করে। কিন্তু কথন দক্ষতা বিকাশের মধ্য দিয়ে আমরা যে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ক্ষেত্রে রাঢ়ী ভাষা, কলকাতা সন্নিহিত অঞ্চলের যে ভাষা, সেই ভাষাকে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। অর্থাৎ আমাদের সেই উচ্চারণের যেন কোনো সমস্যা না থাকে। অবশ্যই 8 নম্বর পয়েন্টে যেটা আলোচনা করবো, ব্যাকরণ জ্ঞান। ব্যাকরণ জ্ঞান ছাড়া যেমন আমরা ভালো বাক্য তৈরি করতে পারি না। কোথায় ক্রিয়াপদের কেমন ব্যবহার করা হবে, কি পুরুষ ব্যবহার হবে, কর্তা কীভাবে ব্যবহার করা হবে, কি বিশেষণ আমরা দেব, ব্যাকরণের যদি এই জ্ঞানটা না থাকে, তবে আমরা যে বাক্যটি করব সেই বাক্যটি শুদ্ধ হবে না। এবং সহজ সরল সঠিক যে কথা প্রকাশের জন্য বাক্যটাকে ব্যবহার করতে হবে, সেই বাক্য ব্যবহার করার জন্য কিন্তু আমাদের ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন আছে।
নয় নতুন নতুন শব্দবন্ধ প্রয়োগের কুশলতা। একটা কথন রীতি বা কথন স্টাইল অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা যদি নতুন নতুন শব্দ ব্যবহার করি তাহলে শ্রোতার কাছে কিন্তু সেটা অনেক বেশি আকর্ষণীয় হবে, এবং আমাদের এই শব্দবন্ধগুলি যদি একটা নতুন ধারণাকে উন্মোচিত করার জন্য, আরও সহজ সরল করার জন্য, সেটা যদি সাবলীল হয়, সেটা যদি কার্যকরী হয়, সেই রকম নতুন নতুন শব্দবন্ধ আমাদের ব্যবহার করলে আমাদের কথন স্টাইলটাকে আরও বেশি উন্নত করে। এবং সর্বোপরি একটা কথা আমি বলবো, রুচিশীল ভাষা। কথন দক্ষতা বিকাশের মূল যে একটা জায়গা, আমরা যে ভাষা ব্যবহার করব সেই ভাষা কিন্তু অত্যন্ত রুচিশীল হবে এবং শ্রোতার কাছে সে যেন অত্যন্ত সুন্দরভাবে গ্রহণীয় হয়। রুচিশীলতা আমাদের সংস্কৃতি, আমাদের মনন, আমাদের চিন্তাভাবনা, আমাদের ব্যক্তিত্বকে প্রকাশ করে। সেই কারণে সেই ব্যক্তিত্বকে প্রকাশ করার যে ধারণা, সেই ধারণাকে কিন্তু একেবারে এস্টাবলিশ করার জায়গায় কিন্তু থাকে আমাদের ভাষা, অর্থাৎ রুচিশীলতা কিন্তু আমাদের ভাষার একান্ত প্রয়োজন। এখানে আপনাদের একটা কথা আমি বলবো যে কথনের কিছু ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলোকে কিন্তু আমাদের অনুধাবন করতে হবে। আমরা যদি সেই ত্রুটিগুলোকে অনুধাবন করতে পারি তবেই কিনা সেই ত্রুটিগুলোকে আমরা দূর করতে পারি। কী কী ত্রুটি? নাকি সুরে কথা বলা। অনেকে নাকে টেনে টেনে কথা বলতে চায়, সেইটা নাকে টেনে টেনে কেন কথা বলছে সেইটা কিন্তু আমাদের দেখতে হবে। এইরকম কথাবার্তা কিন্তু আমাদের শ্রোতার কাছে খুব একটা বেশি পছন্দ হয় না। আবার অনেকে কথা বলার সময় তোতলায়, অর্থাৎ সুস্থ স্বাভাবিক সাবলীলভাবে কথা বলতে গিয়ে কিন্তু স্ট্যামারিং করে। কীরকম স্ট্যামারিং করে? আমি আজ যেতে পারি, এই যে কথা যখন স্ট্যামারিং হয় অর্থাৎ তোতলামি হয়, শ্রোতার কাছে কিন্তু সেটা খুব একটা বেশি গ্রহণীয় হয় না। এবং শ্রোতার কাছে যেমন গ্রহণীয় হয় না, বক্তার ব্যক্তিত্ব কিন্তু প্রকাশের সেখানে কিন্তু ত্রুটি হয়। কথনের কিন্তু এইগুলো ত্রুটি। অবশ্য নাকি সুরে কথা বলা বা তোতলামি করা, এর দুটো কারণ হয়। কেউ ইচ্ছে করে না জেনে করতে পারে, তাহলে শিক্ষক শিক্ষিকা তাকে সেই জায়গাটাকে শুধরে দেবেন, সংশোধন করে দেবেন। অনেকের আবার স্বরতন্ত্রের ত্রুটির কারণে এটা হতে পারে, তার জন্য সেই মতো ডাক্তারি চিকিৎসার ব্যবহার আমাদের করতে হবে। বিড়বিড় করে নিজের সাথে কথা বলা। অনেকে আবার বিড়বিড় করে নিজের সাথে নানানভাবে কথা বলে। রাস্তায় চলতে চলতে আনমনে কথা বলে, কোথাও একা একা থাকলে বিড়বিড় করে কথা বলে। এই বিড়বিড় কথা বলা কিন্তু একটা ভালো কথনের বৈশিষ্ট্য হতে পারে না, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমাদের দূর করতে হবে। লাজুক স্বভাব এবং হীনমন্যতাবোধ, এই দুটো কিন্তু খুব কাছাকাছি বিষয়, কিন্তু এক বিষয় নয়। হীনমন্যতাবোধ, আমরা এমন এমন জায়গায় থাকি, আমাদের কোথাও মনে হতে পারে যে আমি এই জায়গার জন্য সঠিক নয়, আমি উপযুক্ত নয়, তখন আমাদের মধ্যে কিন্তু একটা হীনমন্যতাবোধ থাকবে। হীনমন্যতাবোধ থাকলে কিন্তু আমাদের সুস্থ স্বাভাবিক যে আচরণ সেটা করা সম্ভব হয় না। শ্রেণীকক্ষে যদি কোনো ছাত্র বা ছাত্রী নিজেকে অন্যান্য ছাত্রীদের কাছে হীনমন্য বোধ করে, তাহলে তার কিন্তু কথা প্রকাশের ক্ষেত্রে সে কিন্তু একেবারে সাবলীল হবে না। শুধু তাই নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে, অফিস আদালত, সাধারণ জায়গা, প্রতিটি প্রশাসনিক স্তর, দোকান ঘাট, হাট বাজার, যেখানে হোক না কেন, যে ব্যক্তির মধ্যে হীনমন্যতা বোধ থাকে তার কথা বলার সেই সাবলীলতা জায়গা থাকে না। আবার একটা কি, কিছু লাজুক স্বভাবের ব্যক্তি থাকে, সেটা শিশু বালক বালিকাদের মধ্যে এটা বেশি লক্ষ্য করা যায়, তারা লজ্জা বোধ করে। সেই লজ্জা তাকে দূর করতে হবে। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকারা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখবেন সেই ছাত্রছাত্রীদের, তাদেরকে লজ্জা দূর করে অন্যান্য ছাত্রদের সমকক্ষ তাদের তৈরি করতে হবে। 6, অস্পষ্ট করে কথা বলা। অনেক সময় আমরা স্পষ্টভাবে কথা বলি না, এর দুটো কারণ আছে। ভয় পেলে আমরা স্পষ্টভাবে কথা বলি না, কিংবা অন্য কোনো জড়তা থাকলে বা বিষয়ের গভীরতা না থাকলে আমরা কিন্তু একবারে স্পষ্ট করে কথা বলতে পারি না। তাহলে সেই ক্ষেত্রে তার প্রয়োজনীয় ভাবনাকে দেখতে হবে। এই স্পষ্ট করে কথা না বলা কিন্তু অবশ্যই একটা কথনের ত্রুটি। মুদ্রাদোষ। কথা বলতে বলতে আমাদের সবার মধ্যে কিন্তু কিছু কিছু মুদ্রাদোষ থাকতে পারে। করা, হ্যাঁ হ্যাঁ করা, এইরকম কিছু কথা কিন্তু আমরা প্রায়শই বলে। আবার এরকম বলে, বুঝেছ, বিষয়টা দেখতে হবে। এই যে কিছু কথাগুলো আমরা প্রায়শই নিজের অজান্তে, প্রায় বাক্যে
আমরা সেই কথাটা বারবার ব্যবহার করি। এগুলো হচ্ছে আমাদের মুদ্রাদোষ। আমাদের সবার মধ্যে কিছু না কিছু মুদ্রাদোষ থাকে। সেই মুদ্রাদোষগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সচেতনভাবে সেই মুদ্রাদোষকে দূর করার বা মুদ্রাদোষের সেই কথা বা শব্দগুলো থেকে নিজেকে যতদূর সম্ভব এড়িয়ে রাখা যায় সেটা দেখতে হবে। 10, আঞ্চলিকতা টান, যে কথাটা আমি বারবার বলছিলাম, যে আমরা যে অঞ্চল থেকে উঠে আসে সেই অঞ্চলের যে কথা বলার বৈশিষ্ট্য বা টান, সেটা আমাদের মধ্যে প্রায়শই থাকে। সেই টানটা কিন্তু আমাদের দূর করতে হবে। সব সময় যে কোনো ভাষার ক্ষেত্রে দ্য স্ট্যান্ডার্ড কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ব্যবহার করতে হবে। আমাদের ক্ষেত্রে আমরা বারবার বলছি কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল, তার যে রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য, তার যে সুর, উচ্চারণ, ভঙ্গি, সেইটা কিন্তু আমাদের অবশ্যই কথাবার্তার মধ্যে আনতে হবে। আবার 11 নম্বর যে পয়েন্টে যাব, টেনে টেনে কথা বলা। অনেকে কথা বলতে গেলে কথাটা টেনে টেনে বলার চেষ্টা করে। এই যে জায়গাটা, কথাটা একটা টান থাকবে, সুর থাকবে, একটা ছন্দ থাকবে, কিন্তু টানটা এমন হবে না যে টানটার জন্য তার কথা বলাটা শ্রোতার কাছে একটা বিসদৃশ্য থাকে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কথনের ত্রুটি। এগুলো কিন্তু, তাহলে কথন দক্ষতার বিকাশের উপায় কি? কথন দক্ষতার বিকাশের উপায় দুটি। একটা বিষয়ভিত্তিক অর্থাৎ বক্তব্যকে প্রাধান্য দেওয়া, দুটি হচ্ছে রীতিভিত্তিক অর্থাৎ বলার ভঙ্গিমা, উপস্থাপনা সে কী করবে তার উপর নির্ভর করে। এই দুটো রীতির মেলবন্ধনে একটা সুস্থ, স্বাভাবিক, উন্নততর কথন রীতি গড়ে ওঠে এবং সেই কথন রীতিকে বিকাশ আমাদের করতে হবে। Speaking activities are probably the most demanding for students and teachers in terms of the effective factors involved. Trying to produce language in front of other students can generate a high level of anxiety. Students may feel that they are presenting themselves at a much lower level of cognitive ability than they really possess. Tricia Hayes, 2008, তার ভাষাগত দক্ষতার দিকে তিনি এই কথাটা বলতে চাইছেন। অর্থাৎ অনুভূতির ক্ষেত্রটাকে আমাদের সুন্দর করে তোলার কথা বলা হচ্ছে। শ্রেণীকক্ষে শিক্ষকের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের এই জায়গাগুলোকে আরও উন্নত করতে হবে। কেউ লাজুক, কেউ অতিরিক্ত উচ্ছল, কেউ নিজেকে ভয় পায় বেশি, কেউ সাহসী, কেউ সব কাজে এগিয়ে আসে, কেউ বা নিজেকে গুটিয়ে রাখে, কেউ অনর্থক তাড়াহুড়ো করে, আবার কেউ অনর্থকভাবে অত্যন্ত স্লথ। এই জায়গাগুলোকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রথম ভাষার ক্ষেত্রে তো সমস্যা দেখা যায়, দ্বিতীয় ভাষার ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি। তাহলে আমরা সমস্ত শ্রেণীকক্ষের শিক্ষার্থীদেরকে এই বিষয়ে কিন্তু আরও সাবধানে কথন দক্ষতার বিকাশের জন্য আরও উন্নততরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে কথন দক্ষতা বিকাশের শিক্ষকের কিছু ভূমিকা আছে। আমাদের যদি আলোচনা করি, কথন দক্ষতা বিকাশের শিক্ষকের ভূমিকা কী? শিক্ষকের ভূমিকাগুলো আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করি। কাজ দেওয়া। কি কাজ দেওয়া? শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের বয়স, তাদের অভিরুচি, ভাষাগত দক্ষতা, সামর্থ্য বিচার করে আমরা কিছু টাস্ক দেব। আমরা সেই কাজের মাধ্যমে তাকে কথা বলানোর চেষ্টা করব। অর্জিত সামর্থ্য অর্থাৎ সে তার পূর্বার্জিত জ্ঞান যা আছে, তার যা অর্জিত সামর্থ্য আছে, তার ভিত্তি অনুযায়ী কিন্তু সে কথা বলার চেষ্টা করবে। ত্রুটি সংশোধনের কিন্তু সবসময় প্রয়োজন নেই। সবসময় ত্রুটি সংশোধন করতে গেলে কিন্তু ছাত্রছাত্রীদেরকে আটকে দেওয়া, আঘাত দেওয়া হয়। ফলে আমাদেরকে সেখানে কিন্তু তাকে কথা বলতে দিতে হবে, তার সঙ্গে সহায়কের ভূমিকা পালন করতে হবে। আদর্শ কথোপকথনের কতগুলো নমুনা আমরা ছাত্রছাত্রীদের কাছে দিতে পারি। সেই সমস্ত নমুনা দেখে ছাত্রছাত্রীরা তাদের কথাবার্তাকে উন্নত করতে পারে। আদর্শ কথাবার্তার নমুনা শিক্ষক শিক্ষিকা নিজেই হতে পারে, যে আমি কেমন করে কথা বলছি, তোমরা সেই রকম কথাবার্তা শোনো। সেটা যদি সেই স্ট্যান্ডার্ডে বিলং করে শিক্ষক বা শিক্ষিকা। না হলে আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া যেগুলো আছে, ট্রেপ রেকর্ডার আছে, মোবাইল ফোন, ইন্টারনেট থেকে শুরু করে যাবতীয় যে গণমাধ্যমের যেগুলো সত্যি সত্যি ছাত্রছাত্রীদেরকে সঠিক কথা বলার জায়গাকে তৈরি করতে পারবে, সেই রকম কিছু আদর্শ কথোপকথনের নমুনা আমরা তাদের কাছে দেওয়ার চেষ্টা করব।
পরের পয়েন্টে আমরা আসবো শব্দ ভাণ্ডার এবং ব্যাকরণ জ্ঞান। একটা ছাত্রছাত্রীদের শব্দ ভাণ্ডার যদি খুব বেশি না হয়, তাহলে ছাত্রছাত্রীদের কাছে কিন্তু শব্দগুলো সঠিক সঠিক বেছে নিয়ে একেবারে মনের ভাব প্রকাশের জন্য সেই শব্দগুলোকে ব্যবহার করতে খামতে থাকবে। ফলে শব্দ ভাণ্ডারকে আমাদের কিন্তু বাড়াতে হবে এবং পাশাপাশি ব্যাকরণের স্বচ্ছ জ্ঞান তাদেরকে দিতে হবে। ব্যাকরণের জ্ঞান ছাড়া সে কিন্তু একেবারে সঠিক বাক্য নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় কিন্তু পিছু ঘটবে। কি উদ্দেশ্যে কথা বলা হচ্ছে, এই যে প্রয়োজন, কোন পরিস্থিতিতে কি উদ্দেশ্যে কি কথা বলা হচ্ছে, এই বোধটা কিন্তু তার মধ্যে যেন গড়ে ওঠে এবং উৎসাহ করা। ছাত্রছাত্রীদের কথা বলতে গিয়ে আটকে দেওয়া নয়, থামিয়ে দেওয়া নয়, তাকে উৎসাহ দিতে হবে। যত আমরা ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেব, স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা তত বেশি উৎসাহিত হয়ে কথা বলার চেষ্টা করবে, সুন্দর সুন্দর বক্তব্য তাদের মধ্য থেকে বেরোবে। অর্থাৎ এই স্বতঃস্ফূর্ততার জায়গায় কিন্তু যেন না আমরা কখনো আটকে দিই, সবসময় তাকে উৎসাহ দিয়ে এগিয়ে যেতে হবে। নয়, সমাজ সংস্কৃতি নিয়ম রীতির প্রভাব। আমাদের যে সমাজ সংস্কৃতি আছে, সেই নিয়ম রীতি কীভাবে কার সঙ্গে কেমন কথা বলতে হয়, অফিস আদালত প্রশাসন ক্ষেত্রে আমাদের ব্যবহার কেমন হবে, গুরুজনদের সঙ্গে, অজানা লোকের সঙ্গে, শিক্ষক শিক্ষিকার সঙ্গে আমাদের আলাপচারিতা কেমন হবে, কথা বলার ধরন কেমন হবে, একটা সভায় কেমনভাবে কথা বলতে হয়, একটা আলোচনা ক্ষেত্রে বা তার্কিক ক্ষেত্রে কেমন করে আমাদের আচরণ হবে, সেই সংস্কৃতি কিন্তু আমাদের বোঝাতে হবে। 10, নিজের বক্তব্যকে সাজিয়ে বলা। অবশ্যই ছাত্রছাত্রীরা যেটা বলতে চাইছে তার বক্তব্যকে সে সুন্দর করে সাজিয়ে উপস্থাপিত করবে। যে কোনো ক্ষেত্রে আমরা যদি সুন্দর করে সাজিয়ে উপস্থাপিত করি, তার মূল্য কিন্তু অনেক বেশি। আমাদের সেক্ষেত্রে যদি আমরা সাজিয়ে কথা বলতে না পারি, তাহলে স্বাভাবিকভাবে শ্রোতার কাছে কিন্তু সেটা গ্রহণে এত সহজে হতে পারে না। নেক্সট পয়েন্ট আমরা আসবো শিক্ষার্থীদের স্বাধীনতা। এটা আমরা অনেক আলোচনা করেছি, তাকে স্বাধীনভাবে বলতে দিতে হবে, স্বতঃস্ফূর্তভাবে বলতে দিতে হবে। কথনের সময়সীমা, আমরা এমন বলতে পারি যে আমরা আজকে এই বিষয়ের সঙ্গে আলোচনা করব, তোমাদেরকে এই 3 মিনিট 5 মিনিট 6 মিনিট সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে তুমি তোমার যে কথন, তুমি কি বলতে চাইছো সেটা সম্পর্কে তুমি বলো। শিক্ষক কিন্তু এইভাবে ছাত্রছাত্রীদের কথনে উৎসাহী করবে। অবশ্যই ছাত্রছাত্রীদের বয়স অনুযায়ী এই কথনের যে সময়সীমাটা খুব বেশি করা যায় না, করা না গেলে সে কিন্তু সেই জায়গা থেকে ঠিক ঠিক শব্দ বা ঠিক ঠিক চিন্তা ভাবনাকে গ্রহণ করার ক্ষেত্রে বা প্রকাশ করার ক্ষেত্রে তার যেমন এক কথাটা পুনরুক্তি ঘটবে এবং বিষয়ে না খুঁজে পেয়ে তার সাবলীলতা হারাবে। অর্থাৎ একটা কম সময়ের মধ্যে ছাত্রছাত্রীদেরকে বেঁধে দিলে তার কথা বলার সেই জায়গাটা আরও স্পষ্টভাবে প্রকাশ পাবে। নিজস্ব মতামতের গুরুত্ব, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক কিন্তু কখনো ছাত্রছাত্রীদের যে সাবলীলতা স্বতঃস্ফূর্ততা আঘাত দেবে না। ছাত্রছাত্রী ঠিক কী বলতে চাইছে তার চিন্তা ভাবনাকে সবসময় কিন্তু সে গুরুত্ব দেবে। কেন? তার যে চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনা সে প্রকাশ করুক, ব্যক্ত করুক। শিক্ষক শিক্ষিকা যদি মনে হয় যে তার চিন্তা ভাবনা ঠিক নয়, সেটাকে সুন্দর করে গুছিয়ে পরবর্তী ক্ষেত্রে তাকে সংশোধন করে দিতে পারে, কিন্তু কথা বলার ক্ষেত্রে তাকে কোনোভাবে আটকানো জায়গা থাকে না। উৎসাহবাচক সমালোচনা, আমরা মনে হতে পারে একটা ছাত্রছাত্রী সে ঠিক বলছে না, তার কথা স্বতঃস্ফূর্ততা নেই, সাবলীলতা নেই, অনেক কিছু নেগেটিভ পয়েন্ট থাকে, কিন্তু আমরা কখনো ছাত্রছাত্রীদেরকে কখনো অনুৎসাহজনিত কিছু বলবো না। সবসময় তাকে উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের উৎসাহ, আমাদের বিরক্তি, আমাদের তিতিক্ষা যদি থাকে তাদের উপর, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা খুব একটা ভালো বার্তা পায় না। ফলে তারা নিজেদেরকে আরও হীনমন্য বোধ করে, তারা ভয় পায়, তারা পিছিয়ে যায়, তাদের সাবলীলতা নষ্ট হয়। এই জায়গাটা কিন্তু শিক্ষকদেরকে কথন রীতির দক্ষতার বিকাশে কিন্তু একটি গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা নিয়ে দেখতে হবে। 15, নিজেদের মূল্যায়ন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো নিজেদের মূল্যায়ন। নিজেদের মূল্যায়ন ছাত্রছাত্রীরা নিজেরা করবে। যদি নিজেদের মূল্যায়ন নিজেরা করতে পারে, তাদের ভুলটাকে তারা কিন্তু আরও ভালো করে শিখবে এবং আরও বেশি উৎসাহ পাবে।
অর্থাৎ মূল্যায়নের ক্ষেত্রে, তাদের কথন রীতির ক্ষেত্রে তারা কোথায় আটকাচ্ছে, তাদের কী সমস্যা, সেই বোধের মূল্যায়ন ছাত্রছাত্রীরা নিজেরা করবে। সেই জায়গাটা কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। ত্রুটি যদি থাকে আমরা খুব সুস্থ স্বাভাবিক ভালোবেসে সেই ত্রুটিগুলোকে আমাদের অবশ্যই সংশোধন করে দিতে হবে। শ্রবণের ত্রুটিগুলোকে আমরা লিপিবদ্ধ করে রাখবো শিক্ষক শিক্ষিকারা। আমরা কাউকে কিছু বলতে দেওয়ার পর তার কোথায় শ্রবণের কী কী ত্রুটি আছে সেই ত্রুটিগুলোকে আমরা খুব সুন্দর করে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং শেষ পয়েন্ট, শিক্ষকদের চিন্তা ভাবনার ক্ষেত্রে আমরা বলবো জড়তা যদি থাকে ছাত্রছাত্রীদের, কোথায় কী ধরনের জড়তা আছে, সেটা কি ভাবনার জড়তা, বাক্য প্রকাশের জড়তা, স্বরতন্ত্রের জড়তা, তোতলামি, এই জড়তাগুলো কোথায় আমরা নিরূপণ করব এবং সেই নিরূপণ করে তাকে যেমন আমরা বিভিন্নভাবে স্পিচ থেরাপি দিতে পারি, তাদের বোধগম্যতা বিকাশ করতে পারি, এবং কোথায় ছন্দ, কোথায় জ্যোতি, এই সমস্ত ভাবনার দিকটাকেও আমরা তার কাছে স্পষ্ট করে প্রকাশিত করতে পারি, যাতে সে দক্ষ কথক হয়ে উঠতে পারে, অর্থাৎ কথন দক্ষতা তার বৃদ্ধি পায়। এছাড়াও আমরা স্বাভাবিক স্তরে কতগুলো বিষয়কে আমরা নিতে পারি যেখানে তার কথন দক্ষতা বৃদ্ধি পেতে পারে। যেমন একটা ছবি দেখিয়ে বর্ণনা করতে বলতে পারে। একটা ছবি আমি দিয়ে দিলাম, এই ছবির মধ্যে কি বলা হচ্ছে, ছাত্রছাত্রীরা সেই ছবিটা দেখে বর্ণনা করবে। ছবির বিষয়, গুরুত্ব কতখানি, সেটা কিন্তু সে যতখানি ব্যক্ত করতে পারে, যতখানি প্রকাশ করতে পারে, সে যেমন তার চিন্তনের প্রকাশ ঘটাবে, তার মনের প্রকাশ ঘটাবে, তেমন পূর্বার্জিত জ্ঞানের প্রকাশ ঘটাবে, এই যেমন তার নিজস্ব ভাবনার জ্ঞানের বিকাশ ঘটে, তেমনি এইগুলো বলতে বলতে তার কথন দক্ষতারও বৃদ্ধি ঘটে। 2, শ্রুত, ছড়া, কবিতা, আবৃত্তি যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কিন্তু স্বরতন্ত্রের যে ওঠানামা এবং স্বরক্ষেপণের যে জায়গাটা আমরা বুঝতে পারি, কোথায় কোন ছন্দ, কোথায় কোন সুর লাগাতে হয়, সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি। ফলে একটা ভালো কথনের দক্ষতা বিকাশের জন্য কিন্তু ছড়া, শ্রুত, কবিতা, আবৃত্তি করা অত্যন্ত প্রয়োজন আছে। গান গাওয়া, গান কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গানের যেমন ছন্দ, লয়, তার মডিউলেশনের দিকটা অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ হয়। যে গান গাইতে শেখে সে ভালো সঙ্গীত শিল্পী নাও হতে পারে, কিন্তু তার কথা বলা, তার মডিউলেশনের জায়গা, তার ছন্দের জায়গা, তার জ্যোতির জায়গা সে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারে। ফলে স্বাভাবিকভাবে যারা গান শেখে, গান গায়, তার কথাবার্তার মধ্যে কিন্তু একটা মিষ্টতা, একটা সাবলীলতা গড়ে উঠতে সাহায্য করে। 4, মৌখিক প্রশ্নোত্তর। একটা ছাত্র একটা বিষয় নিয়ে অনেক কিছু বলার অবকাশ নাও পেতে পারে, আমরা যদি তার সঙ্গে মৌখিক প্রশ্নোত্তর করে আলাপ আলোচনার ক্ষেত্রে কথা বলি, তাহলে কিন্তু সে ধীরে 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 সেই জায়গাগুলোকে সে কিন্তু বলতে পারে, প্রকাশ করতে পারে। মৌখিক প্রশ্নোত্তর কিন্তু কথন দক্ষতা বিকাশের একটি অন্যতম উপায়। 5, অভিনয়, তাৎক্ষণিক সৃজনশীলতা। অভিনয় এবং তাৎক্ষণিক সৃজনশীলতা দুটো যদি আমরা দেখি, অভিনয় যদি করতে দিই আমরা, এটা আমরা নির্দিষ্ট পার্ট বলে দিই এবং তাকে বলে এই পার্টটা এইভাবে করতে হবে, তখন সেই ছাত্র বা ছাত্রী সেই পার্টের মধ্যে প্রবেশ করবে এবং প্রবেশ করে সেই পার্টটাকে কিভাবে বিকশিত করা যায় সেটা কিন্তু দেখার চেষ্টা করে। তাহলে আমাদের এই পার্টটা আমরা ঠিক কী করে করব সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, কমপক্ষে সেটা বোঝার চেষ্টা আমাদের করতে হবে। যদি করি তাহলে ছাত্রছাত্রীরা সেইভাবে সেই অভিনয়টা গড়ে তুলবে। এবং তাৎক্ষণিক সৃজনশীলতা কি, আমরা একটা বিষয় দিয়ে দিতে পারি ছাত্রছাত্রীদেরকে, সেই বিষয় নিয়ে তারা কি ভাবছে, একজন কিংবা দুজন অভিনয় করে তাদের ভাবনা মতো তারা সেখানে প্রকাশ করছে। এই তাৎক্ষণিক সৃজনশীলতার বিকাশ কিন্তু তারা ঘটাতে পারে। এর মধ্যে কি তার কথা যে প্রকাশ পাচ্ছে, সেই কথা প্রকাশের মধ্যে তার বিকাশ অর্থাৎ সৃজনশীলতার দিকটি কিন্তু ফুটে উঠবেই। নেক্সট, পাঠ্যপুস্তকের বাইরে আলোচনা। পাঠ্যপুস্তকের বাইরে আলোচনা মানে পাঠ্যপুস্তকের যে জ্ঞান, এই জ্ঞানের বাইরেও অনেক অগাধ পৃথিবী আছে, আমাদের বাস্তব পৃথিবী আছে, এছাড়া অন্য নানান রকমের বই আছে, সেখান থেকে জ্ঞান আহরণ করতে হবে।
হবে। যদি আমরা জ্ঞান আহরণ করি তাহলে কিন্তু সেটাকে আমরা প্রকাশ করার ক্ষেত্র পাবো। প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কথার মধ্য দিয়ে সেটা প্রকাশ হবে। আমার যদি জ্ঞান সীমিত হয় তাহলে আমি কথা বলার ক্ষেত্রে বারে বারে কিন্তু হোঁচট খাবো, কিংবা যদি জোর করেও আমি কথা বলতে চাই আমার কথার মধ্যে যুক্তি থাকবে না, প্রাসঙ্গিকতা থাকবে না, ফলে অন্য শ্রোতার কাছে সেটা তেমন একটা গ্রহণযোগ্য হবে না। তাৎক্ষণিক বক্তৃতা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা যে কোনো একটা বিষয় নিয়ে নেব, ছাত্রছাত্রীকে সেই বিষয়টাকে দিয়ে তাকে 3 মিনিট কিংবা 4 মিনিট বলতে বলবো। এই তাৎক্ষণিক বিষয়টা বলতে গিয়ে সে প্রথমে অনেকটা নাও বলতে পারে, বলার ক্ষমতা না থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে সেই জায়গায় জ্ঞানের জায়গাটা, বোধের জায়গাটা গড়ে ওঠে। ফলে ছাত্রছাত্রীদের কিন্তু এই তাৎক্ষণিক বক্তৃতা দান এটা শিখতে হবে কথন দক্ষতা বিকাশের জন্য, নয় বিতর্ক সভার আয়োজন করলে পারস্পরিক চিন্তা ভাবনার আদান প্রদান যেমন ঘটে, তেমনি তার্কিক মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনাও তার মধ্যে গড়ে ওঠে। 10, গল্পের বিস্তৃতি। এটি কথন দক্ষতা বিকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কাউকে বলতে পারি একটা গল্পের একটি নির্দিষ্ট অংশ আমি বলে দিলাম, বলার পর এই গল্পটা পরে কি হতে পারে তুমি গল্পের বিস্তৃতিটা ঘটাও থেকে বলো তো তুমি কি কেমন করে বলতে পারো। ফলে ছাত্রছাত্রীরা আমার কথা শুনে আমি যতটা গল্প বললাম তার একটা অনুভব তৈরি হলো, তারপরে সে পরের গল্পটা কেমন হবে সেটা তার মনের মতো করে সে গল্পের বিস্তৃতি ঘটাতে পারে। 11, অভিজ্ঞতা বর্ণন। তার যে জীবনের অভিজ্ঞতা, তার জীবনের প্রতিটি ছন্দে প্রতিটি ঘটনা নানান অভিজ্ঞতার সে সম্মুখীন হয়, সেই অভিজ্ঞতা কিভাবে সম্মুখীন হলো সেটা তো সে সম্পূর্ণ জানে। ফলে তাকে যদি বিকাশ করতে বলা হয় তোমার কি কি অভিজ্ঞতা আছে তুমি আমাদের সামনে বলো, স্বাভাবিকভাবে সে তার অভিজ্ঞতাগুলো একেবারে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সামনে প্রকাশ করবে। ফলে সেই সাবলীলভাবে সেটা প্রকাশ করার ক্ষমতা তার জন্মাবে। এইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, কথন দক্ষতা কিভাবে বিকাশ করা সম্ভব হয়। ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কথন দক্ষতা যদি আমরা বৃদ্ধি না করতে পারি, আমরা যদি অনেক কিছু জানিও সেটাকে কিন্তু আমরা ঠিকমতো প্রকাশ করতে পারবো না। শিক্ষক শিক্ষিকাদের যেমন ছাত্রছাত্রীদের কথন দক্ষতা বিকাশের দিকে এটা লক্ষ্য রাখতে হবে, ছাত্রছাত্রীরাও তাদের কথন দক্ষতা কিভাবে বিকাশ করতে চায় সেই জানার জন্য কিন্তু এই বিষয়গুলোকে যদি জানে তাদের যদি জানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে তাদের কথন দক্ষতা বৃদ্ধি পাবে। আশা করি আপনারা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আপাতত শ্রবণ এবং কথন নিয়ে আলোচনা করলাম, পরবর্তী এপিসোডে আমরা পঠন এবং তার পরবর্তী এপিসোডে আমরা লেখন নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, অবশ্যই পড়ার মধ্যে থাকার চেষ্টা করবেন।